নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড জ্যাক বোর্ড। আর এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা এমসিকিউ প্রশ্নের উপর। আর এখানে আমরা আলোচনা করব যে ঝাড়খণ্ড জ্যাক বোর্ডের যে বাংলা যেটা রয়েছে সেই কবিতাগুলো একসঙ্গে সব কবিতাগুলোর এমসিকিউ টাইপ যেটা মহত্বপূর্ণ রয়েছে কালকের পরীক্ষার জন্য, তো খুবই ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবার। আর যারা এখনও পর্যন্ত আমার পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অনুরোধ করব সবাইকে দেখার জন্য, কেননা ওইখানে আমি প্রত্যেকটা কবিতার সারাংশ, ব্যাখ্যা সহ আলোচনা করেছি, ঠিক আছে। আর সেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, 10 ক্লাস ভিডিও প্লে লিস্ট দেখবে আমার চ্যানেলেই রয়েছে। তো চলো এবার শুরু করা যাক। তো সবার প্রথমে যে কবিতাটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি, ঠিক আছে। তো এই কবিতার আমরা প্রথমে দেখে নেব যে অন্নপূর্ণা ঈশ্বর পাটনি থেকে সব থেকে যে মহত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী হবে। তো অন্নপূর্ণা ঈশ্বর পাটনি কবিতাটা কে লিখেছে, এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা ভারতচন্দ্র রায় গুণাকার বা রায় গুণাকার ভারতচন্দ্র লিখেছে। আর এখানে তারপরে যে প্রশ্ন আমরা নিচ্ছি 1 নম্বরে, সেটা হচ্ছে যে পার করো বলিয়া ডাকিয়া, তো কাকে ডেকেছিল, তো এখানে পাটনিকে ডেকেছিল, ঠিক আছে। 1 নম্বরটা এর অ্যান্সার হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, তো প্রথম ঈশ্বরী এখানে কে, তো এখানে প্রথম ঈশ্বরীকে পাটনি, দেবী মহামায়া বা অন্নপূর্ণা বা সরস্বতী, কে হবে এখানে এর সঠিক উত্তর। তো এই 2 নম্বরের প্রশ্ন যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে যে অন্নপূর্ণা, ঠিক আছে। এখানে প্রথম ঈশ্বরী বলতে হচ্ছে অন্নপূর্ণা। তাছাড়াও এখানে অন্য যেটা 3 নম্বর প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে যে ভয় করি কি জানি কে দিবে ফেরফার, তো এখানে ফেরফার কথার অর্থ কি, তো এখানে ফেরফার কথার অর্থ হচ্ছে যেটা অপবাদ, ঠিক আছে। এই অপবাদ হবে এর সঠিক উত্তর। তারপরে এখানে এই প্রশ্নটা নেওয়া আছে 4 নম্বর, যে ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, তো কহেন ঈশ্বরী, তো এখানে প্রথম ঈশ্বরী কাকে বলা হয়েছে, তো 4 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে পাটনি। এরপরে 5 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে গোত্রের প্রধান পিতা, ঠিক আছে, মুখ বংশজাত। এরপরে যেটা 6 নম্বরে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে পিতামহ দিল মোরে অন্নপূর্ণ নাম, এখানে পিতামহকে, পিতামহ হচ্ছে এখানে ব্রহ্মা। তারপরে তোমাদের যেটা 7 নম্বরে আজকের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে অনেকের পতিতে পতি মোর বাম, তো এখানে বাম কথার অর্থ কি, বাম কথার অর্থ হচ্ছে এখানে বিরূপ, ঠিক আছে। 7 নম্বর অ্যান্সার হবে ক নম্বরটা। এরপরে এটাই প্রশ্ন নেওয়া আছে যে কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ, তো কুকথার অন্তর্নিহিত শব্দ হচ্ছে কি না, এথায় হচ্ছে কুকথার অন্তর্নিহিত শব্দ হচ্ছে পৃথিবীর কথা, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে এখানে একটা ড্যাশ পূরণ নিয়ে আছে, তো নামে সাত তার তরঙ্গীয় মণি, তো গঙ্গা নামে, ঠিক আছে, গঙ্গা নামে সত্য, তো সতী হবে এখানে। তো এরপরে প্রশ্ন নেওয়া আছে 10 নম্বরে, সেটা হচ্ছে যে অভিমানে সমুদ্রতে ঝাঁপ দিলা ভাই, ভাইকে এখানে ভাই হচ্ছে এখানে মৈনাক। এরপরে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে বসিলা নায়ের বাড়ে নামায়া পদ, এর ফলে কি হয়েছিল, এর ফলে হয়েছিল পদ্ম ফুল ফুটেছিল নদীতে, ঠিক আছে। এরপরে যেটা প্রশ্ন রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাটনি বাক্যে মাতা হাসিয়া অন্তরে কি করলো, ঠিক আছে, কি করলো না সেঁউতি উপরে পা রাখলো। এরপরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে সোনার সেঁউতি দেখি পাটুনির ভয়, ভয় পাওয়ার কারণ কি ছিল, ভয় পাওয়ার কারণ ছিল যে পাটুনি বুঝলো নৌকায় যাত্রী মেয়ে নয় দেবতা, ঠিক আছে। তো এখানে 13 নম্বরে যেটা সঠিক উত্তর হবে সেটা কী হবে, খ নম্বর হবে সঠিক উত্তর। এরপরে যেটা 14 নম্বর প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে তীরে উত্তারিলা তরি তার উত্তারিলা, তো তারপর কোন দিকে গমন করেন, পূর্ব দিকে গমন করেন। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কাঠের সেঁউতি দেখিয়া সেঁউতি মোর হইল অষ্টাপদ, অষ্টাপদ অর্থ কি এখানে, অষ্টাপদ মানে হচ্ছে সোনা। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ্য কোথায়, কাশিতে, প্রকাশ্য কাশিতে হবে এখানে। তারপরে যে 17 নম্বর প্রশ্ন রয়েছে এই 17 নম্বর প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে কতদিন ছিনু হরিহরের নিবাসে, হরিহরের নিবাস ত্যাগ করার কারণ কী ছিল, ওখানে ওদের ঝগড়া হতেছিল, ঠিক আছে। তো কোন দলের জন্য হবে, এর সঠিক উত্তর হবে কোন দলের জন্য। তারপরে যে 18 নম্বর প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর কী হবে, এখানে দেখে নিই আগে প্রশ্নটা, যে তার বাক্যে মজুমদার পত্য, তো এটা আসবে না পরীক্ষা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। এরপরে যেটা নেওয়া আছে যে আপন মন্দিরে গেলা প্রেমে, এগুলো আসবে না। এরপরে মোটামুটি আর এখান থেকে প্রশ্ন প্রশ্ন সেরকম ইম্পর্টেন্ট মনে হয় আর নেই। আচ্ছা, এটা রয়েছে যে গোত্রের প্রধান পিতা মুখ বংশজাত, তো মুখ বংশজাত কথার অর্থ কী, এর সরল অর্থ হচ্ছে যে যেটা 28 নম্বর, এখানে মুখোপাধ্যায় বংশ আর পর্বতের মুখ্য প্রধান,
তো 28 নম্বর যেটা রয়েছে সেটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বরেরটাই, ঠিক আছে। মুখ বংশজাত মানে মুখোপাধ্যায়, আর পর্বের মুখ্য প্রধান, ঠিক আছে। এরপরে এখান থেকে মোটামুটি এইগুলোর মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে। তো শেষ যেটা এখানে আর একটা প্রশ্ন হতে পারে এরকম, যে অন্নপূর্ণার ও ঈশ্বরী পাটনি কবিতার থেকে প্রশ্ন হলে এরকম হবে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো এই উক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? তো এটা হবে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। তাছাড়াও এর মুখ্য লাইন রয়েছে যে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব করে অহনিশ। যদি এই লাইনগুলো আসে তাহলেও কী হবে, এখানে লাইন তুলে দিতে পারে, ওই লাইনটা আসতে পারে। কিংবা অন্য আরেকটা লাইন হচ্ছে, সেটা হচ্ছে যে এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, ঠিক আছে। তো এই 3-4টা লাইন মনে রাখবে, এগুলো সব অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি থেকে নেওয়া। আর কে লিখেছে? না ভারতচন্দ্র রায়গুণাকর লিখেছে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে যে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এটা অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা আমাদের এখানেই ছিল প্রশ্নটা, ঠিক আছে। তো এইখানে বেশি আর আলোচনা করলাম না, শেষের দিকে প্রায় রয়েছে, এখানে 50টা প্রশ্ন মোটামুটি নেওয়া হয়েছিল, ঠিক আছে। এখানে 52টা প্রশ্ন নেওয়া হয়েছিল, এই জন্য আর বাকিগুলি আমরা আলোচনা করলাম না, তো ছেড়ে দিলাম। যাই হোক, এরপরে আমরা আলোচনা করব, চলো, যে তোমাদের অন্য আরেকটা কবিতা রয়েছে, তো সেই কবিতার উপর আমরা এখন আলোচনা করব। তো তোমাদের যে পরবর্তী কবিতা রয়েছে সেই কবিতাটি হচ্ছে ছাত্রধারা, লিখেছে কালিদাস রায়, ঠিক আছে। তো ছাত্রধারা কবির নাম কি? কালিদাস রায়। আর এখানে এমসিকিউ টাইপের প্রশ্নের মধ্যে, যেমন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? তো এটা হচ্ছে হৈমন্তী থেকে সংকলিত হয়েছে, ঠিক আছে। কালিদাস রায়ের একটা কাব্য রয়েছে হৈমন্তী, সেখান থেকে এটা সংকলিত। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটার সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ছত্রধারা কবিতাটি কোন ছন্দে রচিত? ঠিক আছে, তো এটা ত্রিপদী ছন্দে রচিত। সেখানে দেখেইছো হয়তো তোমরা কবিতাটি কেমনভাবে লেখা রয়েছে। কবিতাটি যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে এরকমভাবে, প্রথম একটা লাইন, তারপর একটা লাইন, তারপরে মাঝে একটা লাইন। এটা কী ছন্দ বলে? এটাকে ত্রিপদী ছন্দ বলে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ছাত্ররা বিদ্যা মাঠে কীভাবে কখন আসতো আর যেত? তো ছাত্ররা বর্ষে বর্ষে বিদ্যালয়ে মাঠে আসতো এবং কলরব করে করে তারা চলে যেত। এরপরে এখান থেকে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে কী পর্ণে পরিণত হয় এবং কিভাবে হয়? তো কৈশোরের কিশালয় যৌবনে শ্যামল গৌরবে পর্ণে পরিণত হয়। এরপরে যে এখান থেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে যে কবি কাদের ভালোবেসে ডেকেছেন? তো কবি কাদের ডেকেছেন? ছাত্রদেরকে ভালোবেসে ডেকেছেন। এরপরে এখান থেকে প্রশ্ন হলে সেটা হচ্ছে যে নতুন তরঙ্গ কি মুছে যায়? তো নতুন তরঙ্গে সাগরের সৈকত মুছে যায়। মূল কবিতাটি যদি না পড়ে থাকো তাহলে একটু পড়ে নেবে রাত্রের মধ্যে। পাঠশালা পন্থাশালা কাকে বলা হয়েছে? তো এখানে পন্থাশালা যেমন পথিক কখন আসে আর কখন চলে যায় কেউ তা জানে না, ঠিক সেই মতো পাঠশালাতে ছাত্ররা কখন আসে আর কখন চলে যায় কেউ জানতে পারে না। এছাড়াও যে প্রশ্ন হচ্ছে সেটা আছে যে কবি কাদের ঘন ঘন আনাগোনার কথা বলেছে? তো ছাত্রদের বিদ্যালয়ে আনাগোনার কথা বলেছে। এরপরে যে এখান থেকে প্রশ্ন হতে পারে সেটা আছে যে দলে ব্যক্তি ও মালাই ফুলের অবস্থা কীরূপ হয়? দলে ব্যক্তির এবং মালাই ফুলের, তো এই দুটা জিনিস কি হয়? দেখো, এই দুটা জিনিস হয় কি, দলে ব্যক্তির মধ্যে ডুবে গিয়ে তার নিজের স্বতন্ত্রতার অস্তিত্ব হারিয়ে যায়, মানে তাকে আর কেউ চিনতে পারে না। ফুলের মালা তো ঠিক ওইরকম হয়, ফুলের মালা ও মালার মধ্যে একটি, ঠিক বলছি, একই অবস্থা হয়। কেননা একটি যখন ফুল থাকে তখন তাকে নিশ্চিত চেনা যায়, কিন্তু যখন মালাতে তাকে গেঁথে দেওয়া হয় তখন আর চেনা যায় না। ছাত্রধারা কীভাবে বয়ে চলে? ঠিক আছে, তো জীবনের ভাঙা গোড়ার করম পরিবর্তনের মধ্য দিয়ে শ্যামল সরস করে ছাত্রধারা বয়ে চলে। তো যাই হোক, এখান থেকে মোটামুটি এই প্রশ্নগুলো রয়েছে। তাছাড়াও আর গোটা থেকে এখানে প্রশ্ন রয়েছে, যেমন কবি কার জীবনে ঘিরে ছাত্রদলের মোলানো মুখগুলি কথা ভাসে? তো কবি শিক্ষকের জীবন ঘিরে ছাত্র জীবনের মোলানো মুখগুলি ভাষার কথা বলা হয়েছে। এছাড়াও এখানে প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে কবি কাদের বদ্ধ পিঞ্জরের পাখি বলা হয়েছে? তো এখানে কবি ছাত্রদের বদ্ধ পিঞ্জরের পাখি বলে উল্লেখ করেছেন। আর এখানে আরেকটা প্রশ্ন রয়েছে 14 নম্বরে, সেটা কেউ পাঠ ভুলে যায় কেন? তো বলছে কেউ পাঠ ভুলে যায় খেলার মাঠের কথা স্মরণ করে। এরপরে 15 নম্বরে যেটা প্রশ্ন হয়েছে, কোন প্রতিবিম্ব শিক্ষক কবির স্মৃতি যায়? ঠিক আছে, তো এরকম টাইপের এত বড় প্রশ্ন আসবে না, ঠিক আছে। আর 16 নম্বরে যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে কোন দৃশ্য কবির মনকে আকুল করে? তো সজল নয়ন ম্লান মুখ ছাত্রদের সারিবদ্ধ দৃশ্যটি কবির মনকে আকুল করে। তো এইখান থেকে এই প্রশ্নগুলোই নেওয়া হলো, ঠিক আছে। এরপরে তোমাদের যে কবিতা রয়েছে ছত্রধারার পরে, সেটা হচ্ছে কি
না, সেটা হচ্ছে ছেলের দল। আমরা এরপরে ছেলের দল কবিতার প্রশ্ন উত্তর দেখব, চলো। তো ছেলের দল থেকে যে কটা কবিতা প্রশ্ন হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তো ছেলের দল কবিতাটি কে লিখেছে? তো ছেলের দল কবিতাটি লিখেছে কে? সত্যেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। তো এই যে ছেলের দল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা হচ্ছে কুহু ও কেকা, ঠিক আছে, কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এরপরে ছেলের দল কবিতাটির রচয়িতাকে এখনই বলে দিলাম, সত্যেন্দ্রনাথ দত্ত। এছাড়াও আর এখানে প্রশ্ন করা হয়েছে যে কবি সত্যেন্দ্রনাথ তার ছেলের দল কবিতায় ছেলেদের কোন অবস্থার উল্লেখ করেছেন? তো কবি এখানে উল্লেখ করেছেন তার ছেলের দল কবিতায় ছেলেদের শিষ্ট, চপল, উগ্র, মিঠে ব্যবহারের কথা উল্লেখ করেছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সে কবির ভাষায় চোখের মণি বুকের বলকে। তো কবির ভাষায় চোখের মণি বুকের বল হচ্ছে ছেলের দল, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, যে ছেলের দল কাকে সত্য বলে মেনে নেই এবং কাদের দরদ দিয়ে আদর করে? তো ছেলের দল আদর্শকে সত্য বলে মানে আর সরল প্রাণীদের দরদ দিয়ে ভালোবাসে। এরপরে যেটা 6 নম্বর প্রশ্ন হয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যা শিক্ষালয়ে ছেলের দল কি করে? তো বিশ্ববিদ্যা শিক্ষালয়ে ছেলের দল জ্ঞানের প্রদীপকে ঝুলিয়ে রাখে। এবারে এখানে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ছেলের দল প্রাণে কি নেই? ছেলের দল প্রাণে কি নেই? কোনো দ্বিধা সংকোচ নেই। এরপরে যে এখান থেকে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে যে হোম শিক্ষা ও জ্ঞানের টিকা কারা জেলে দেয়? তো হোম শিক্ষা ও জ্ঞানের টিকা ছেলের দলেই জেলে দেয়। এরপরে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে মানুষ হয়ে ছেলের দল কি করে? তো মানুষ হয়ে ছেলের দল মানুষীয় শক্তি ধরে আর হাস্য মুখ হয়ে গর্ব ভরে যুগের আগে চলিয়ে যায়। এরপরে ছেলের দল সকল ভার কিভাবে বহন করে? ছেলের দল ভগবানের আশীর্বাদে মাথায় নিয়ে সকল ভার বহন করতে পারে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে এখান থেকে সেটা হচ্ছে যে কবি কাদের আশার খনিভাবে আর সবার আগে গণনা করেন? তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছেলের দলকে আশার খনি ভেবে সবার আগে গণনা করেন। তারপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে এখান থেকে যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কাদের আলাদিনের প্রদীপের সঙ্গে তুলনা করেছে? তো ছেলেদেরকে আলাদিনের প্রদীপের সঙ্গে তুলনা করেছে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সত্যেন্দ্রনাথ দত্তর জন্ম ও মৃত্যু সাল, ঠিক আছে। তো এই যে প্রশ্নটা নেওয়া হয়েছে এটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এটা আমি যে পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম ছেলের দলের উপর, সেখানে এটার আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটা দেখে তোমরা এটা কমেন্ট করে জানাবে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ওরাই ভালোবাসতে জানে, ঠিক আছে, ড্যাশ দিয়ে। তো কী দিয়ে? ঠিক আছে, এখানে এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে যে 15 নম্বর প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্রশংসা তো গো বাবু কাবু, ঠিক আছে, মনের মতন দেই না ফুল তবুও ওরাই আশার খনি। তো এই যে এখানে যেটা কবিতার লাইন নেওয়া হয়েছে যে উপরোক্ত কবিতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা ছেলের দল কবিতা থেকেই নেওয়া হয়েছে। তাছাড়া এখানে এই প্রশ্নগুলোই নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এরপরে যে তোমাদের অন্য কবিতা রয়েছে তার উপর আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি না, সেই কবিতার নাম হচ্ছে তোমাদের কান্ডারি হুঁশিয়ার। তো ওই কবিতা থেকে আমরা এখন আলোচনা করব যার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। কান্ডারি হুঁশিয়ার থেকে যে সব প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে যে এখানে কান্ডারি হুঁশিয়ারের মূল প্রশ্নের মধ্যে আসে যে কান্ডারি হুঁশিয়ার কবিতার রচয়িতা কে? তো নজরুল ইসলাম, ঠিক আছে। এরপরে এখানে যে অন্য প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে খঞ্জর শব্দের অর্থ কী? খঞ্জর শব্দের অর্থ হচ্ছে ছুরি। 3 নম্বরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি কাদের কাব্যের অন্তর্গত? ভুল বলছি, যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবির কোন কাব্যের অন্তর্গত? ঠিক আছে, তো এখানে সর্বহারা কাব্যের অন্তর্গত। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে মাতৃমুক্তিপণ কে করেছে? কান্ডারি করেছে, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল? তো বাঙালির খুনে কার খঞ্জর লাল হয়েছিল? ক্লাইভের খঞ্জর লাল হয়েছিল। ক্লাইভ কে ছিল? ইংরেজদের সেনাপতি ছিল। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে বলা হয়। পলাশির যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? তো বাংলার যে নবাব, ঠিক আছে, সিরাজউদ্দৌলা আর রবার্ট ক্লাইভ যে ইংরেজদের সেনাপতি ছিল, এদের দুজনের মধ্যে যুদ্ধটা হয়েছিল। পলাশির যুদ্ধ যে ব্রিটিশ বাহিনীর প্রধান কে ছিল? রবার্ট ক্লাইভ ছিল, এখনই বললাম, ঠিক আছে। এরপরে
হচ্ছে যে মাতৃমন্ত্র শব্দের অর্থ কী? তো মাতৃমন্ত্র শব্দের অর্থ হচ্ছে মায়ের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য মন্ত্র। কান্ডারি হুঁশিয়ার কবিতার কবি মহাভারত বলিতে কি বুঝিয়েছেন? মহাভার বলতে কি বুঝিয়েছেন? মহাদায়িত্ব বা মহাকর্তব্য। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে কবির মতে অসহায় জাতি কারা? তো পরাধীন ভারতের নিপীড়িত মানুষরা। তিমির শব্দের অর্থ কী? তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ওই গঙ্গায় ডুবিয়াছে হাই কি? মহাভারতের দিবাকর। ঠিক আছে। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি কাকে কান্ডারি বলেছেন? দেশ নেতাকে কান্ডারি বলেছেন। ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে সেটা আছে যে কোন সালে পলাশীর যুদ্ধ হয়? 1757 সালে হয়। মুক্তির পণ কে করেছে? কান্ডারি করেছে। ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে এগুলো একবার আলোচনা করা হয়ে গেল আমাদের। ঠিক আছে। তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? ঠিক আছে। তো কাজী ফকির আহমেদ ইনার পিতার নাম ছিল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের নাম বলো। অগ্নিবীণা, বিষের বাসী, তাছাড়াও আরও অনেক রয়েছে যেগুলো আমরা শেষের সময় তোমাদেরকে দেখিয়ে দেব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রকাশিত দুইটি পত্রিকা নাম লেখো। ধূমকেতু আর লাঙ্গল। এছাড়াও যেটা প্রশ্ন হতে পারে যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কখন কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন? তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে তারিখে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিল। কোথায়? চুরুলিয়া গ্রামে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অসহায় জাতি কি জানে না? ঠিক আছে। এর ফলে কি হয়েছে? অসহায় জাতি সাঁতার জানে না। এর ফলে কি হয়েছে? তারা ডুবে মরছে। এবারে আরও কিছু যেমন কবিতা থেকে প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এখানে আলোচনা করব। তো যেমন কবিতার লাইন যখন তুলে দেই সেই সময় তোমাদের সমস্যা যে এটা কোন কবিতার লাইন, যারা একদমই পড়েনি তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন দুলিতেছে তরি, ফুলিতেছে জল, মাঝি ভুলিতেছে পথ, এইটা কোনখান থেকে নেওয়া আছে? কান্ডারি হুঁশিয়ার থেকে নেওয়া আছে। ঠিক আছে। কান্ডারি হুঁশিয়ার কবিতা থেকে নেওয়া আছে। যেমন ওইখান থেকে আরও প্রশ্ন হয়েছে যে কে আছো জোয়ান, হওয়া গুয়ান, হাঁকি যে ভবিষ্যৎ, এটা কোন কবিতার অংশ? এটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার কবিতার অংশ বা কান্ডারি হুঁশিয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে। যেমন ফাঁসির মঞ্চে যারা গেয়ে গেল কি? জীবনের জয়গান, জীবনের জয়গান। ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে উদিবে সেই রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার। ঠিক আছে। তো এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি হুঁশিয়ার কবিতা থেকে নেওয়া আছে। যারা এর কান্ডারি হুঁশিয়ারের মূল কবিতার আলোচনা বা সারাংশ এখনও দেখোনি তাদেরকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলেই সেই ভিডিওটা আপলোড করা রয়েছে, সেখান থেকে দেখে তোমরা আরও এই ভিডিওটা আরও সহজ করে নিতে পারো। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কবে রচিত হয়? এটা কবে রচিত হয়? ঠিক আছে। আমি ওইখানে মূল ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে। তোমরা এটা কমেন্ট করে জানাবে। ঠিক আছে। মূল ভিডিও যেটা রয়েছে কান্ডারি হুঁশিয়ারের উপর আপলোড করেছি সেখানে তোমরা পেয়ে যাবে। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের দ্বারা সরকার নিষিদ্ধ করেছিল? সেটা হচ্ছে বিষের বাঁশি। এটা প্রকাশিত করতে দেয় না, মানে নিষিদ্ধ করেছিল। ইংরেজ সরকার এটা প্রকাশিত করতে মানা করেছিল। এরপরে নজরুলের জন্ম ও মৃত্যুর সাল। ঠিক আছে। এখন একটু পূর্বে এগুলো আলোচনা করা হলো। ঠিক আছে। তো এখান থেকে তোমরা এটা কমেন্ট করে জানাবে। তারপরে নজরুলকে জ্যৈষ্ঠের ঝড় বলে কে অভিহিত করেছিল? ঠিক আছে। এর উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। আর কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থগুলো, জেলা কাব্যগ্রন্থ সমূহ এখানে দেওয়া রয়েছে। অগ্নিবীণা, দোলনচাপা, বিষের বাঁশি, চিত্তনামা, ছায়ানট, সর্বহারা, ঝিঙে ফুল, এই অনেক কাব্য রয়েছে এখানে। ঠিক আছে। এগুলো তোমরা যদি প্রয়োজন হয় তো স্ক্রিনশট করে রেখে নেবে। ঠিক আছে। তো চলো এরপরে আমরা যেটা তোমাদের বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ রয়েছে সেই কবিতার প্রশ্নোত্তর আলোচনা করি। তো মাইকেল মধুসূদনের রচিত এই কবিতার নাম হচ্ছে বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ। ঠিক আছে। তো এই যে এর সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে যে বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ কবিতাটি কোন কাব্য বা মহাকাব্য থেকে সংকলিত হয়েছে? তো মেঘনাদ বধ কাব্য থেকে সংকলিত হয়েছে। মনে রাখবে মেঘনাদ বধ কাব্য। ঠিক আছে। মেঘনাদ কার নাম ছিল? ইন্দ্রজিতেরই নাম ছিল। তো বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ কবিতা অংশটি মেঘনাদ বধ কাব্য থেকেই গৃহীত হয়েছে। ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা আছে যে বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ কবিতা অংশটির রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে বিভীষণ ইন্দ্রজিতের কে ছিল? কবিতাটি পড়েছো নিশ্চয়। বিভীষণ ইন্দ্রজিতের কে ছিল? তার কাকা ছিল। কি ছিল? কাকা ছিল। আর বিভীষণ কে ছিল? ইন্দ্রজিতের ভাই ছিল। ইন্দ্রজিতের না, রাবণের ভাই ছিল। তো এখানে তার উত্তর দেওয়া হয়েছে খুল্লতাত মানে কাকা। ঠিক আছে। ইন্দ্রজিৎ কে? রাবণের পুত্র হচ্ছে ইন্দ্রজিৎ। এরপরে যে প্রশ্ন নিয়ে আসে সেটা হচ্ছে ইন্দ্রজিৎ বিভীষণকে কিভাবে দেখলেন?
তো বীরবর ইন্দ্রজিৎ সহচকিত বিরাট শুলের মতন ধূমকেতুর সমান তাকে ক্ষুল্লতাত বিভীষণকে দেখলেন। এরপরে যেটা প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে কাকে বাসা বিজয়ী বলা হয়। তো এই বাসাব কথার অর্থ হচ্ছে ইন্দ্র, ঠিক আছে, দেবরাজ ইন্দ্র যে তাকে বাসাব বলা হয়। তো কাকে বলা হয়েছে, তো এখানে মেঘনাথকে বলা হয়েছে বাসাব বিজয়। কেন, কারণটা এখানে উত্তরে লেখা রয়েছে, তোমরা পড়ে নেবে। এরপরে যেটা প্রশ্ন হচ্ছে বিভীষণের জননী কে। তো বিভীষণের জননী কে, নিকষা, ঠিক আছে। রাবণের জননীর নাম নিকষা, কুম্ভকর্ণের জননীর নাম নিকষা। তারপরে ইন্দ্রজিৎ কার কাছে অস্ত্রাগারে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিল, রামের কাছে, লক্ষণের কাছে, বিভীষণের কাছে চেয়েছিল, ঠিক আছে, কেননা সে গিয়ে দ্বার করেছিল। আর এখানে প্রশ্ন করা হয়েছে যে নিধি বিধু অর্থাৎ চন্দ্র কার ললাটে স্থাপিত করেছিল। তো মহাদেবের ললাটে স্থাপিত করেছিল। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে যে সিংহ অর্থাৎ কেশরী কার সঙ্গে মিত্রতা করে না, শৃগালের সাথে মিত্রতা করে না। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে মহারথী প্রথা কী। তো মহারথী প্রথা হচ্ছে যে তাকে বলা হয় যে যুদ্ধা অস্ত্রহীন বা যুদ্ধার সঙ্গে সে যুদ্ধ করে না, ঠিক আছে। মহারথী প্রথা তাকেই বলা হয় সেখানে যে যুদ্ধা অস্ত্রহীন হয়ে থাকে, তার সাথে কেউ বিনা অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই। বনবাসী কাদের বলা হয়েছে, তো বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ কবিতায় বনবাসী রাম ও লক্ষণকে বনবাসী বলা হয়েছে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে ফণি নম্বর, এইরকম প্রশ্ন আসবে না তোমাদের জন্য। বিভীষণের বিচারে স্বর্ণলঙ্কার বিনাশের কারণ কি, এটার কারণ হচ্ছে রাবণের কারণ হয়েছে, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ইন্দ্রজিৎ বিভীষণকে কোন ধর্মশাস্ত্র ব্যাখ্যা দিয়েছেন, ঠিক আছে। তো এত বড় প্রশ্ন তোমাদের জন্য আসবে না, এটা লং টাইপে যদি আসে তাহলে একটু দেখে রেখে নেবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে মাইকেল মধুসূদন জন্ম ও মৃত্যু কোনটা, ঠিক আছে। তো মাইকেল মধুসূদন জন্ম মৃত্যু হচ্ছে 1824 উনি জন্মগ্রহণ করেছিলেন, 1873 মারা গেছেন। এই ছিল বিভীষণের প্রতি ইন্দ্রজিতের যে কোটা এমসিকিউ টাইপ আসার রকম সম্ভাবনা, ঠিক আছে। তাছাড়াও যে এরপরে তোমাদের আরেকটা কবিতা রয়েছে সেটা হচ্ছে 2 বিঘে জমি, ঠিক আছে। তো 2 বিঘা জমি, যদি কেউ 2 বিঘা জমি কবিতার মূল ব্যাখ্যা সহ তার আলোচনা সারাংশ কবি পরিচয় দেখতে চান তাহলে আমার চ্যানেলেই একটা এর পূর্বে ভিডিও আপলোড করেছি 2 বিঘা জমির পর, সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। আমরা এই ভিডিওতে শুধু এমসিকিউ টাইপ আলোচনা করছি, কেননা কালকে তোমাদের পরীক্ষা রয়েছে, আগামীকালকে। তো কবিতার সারাংশ এইসব সম্পর্কে আলোচনা করছি না, কবিতার মূল এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে আমরা আলোচনা করবো এখন। তো যে প্রশ্নটা নেওয়া হয়েছে যে 2 বিঘা জমি শীর্ষক কবিতাটি রচয়িতা কে এবং কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো রচয়িতাকে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তো এখানে কি হবে, কথা ও কাহিনী হবে, ঠিক আছে। আর এর উত্তর যেটা সেটা এখানে দেওয়া হয়েছে 2 বিঘা জমির কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তো এখানে জমিদার বাবু উপেনকে কি বলেছে জমি বিক্রি করতে, ঠিক আছে। সেগুলোর উত্তর দেওয়া রয়েছে এখানে প্রশ্নগুলো, ঠিক আছে। যেমন উপেন জমিদার বাবুকে কি উত্তর দিয়েছিল, তার উত্তর এখানে লেখা রয়েছে, ঠিক আছে। যে উপেন জমিদার বাবুকে বলেছিল যে তার কাছে ভিটে হিসাবে মাত্র এই 2 বিঘা জমি আছে, তার 7 পুরুষের ভিটা, তার থাকার একমাত্র জায়গা ছিল, আর কিছু নেই। এবারে প্রশ্ন যেটা নেওয়া আছে সেটা হচ্ছে যে উপেনের জমিটা বাবু কেমন করে কেড়ে নিল, না দেনার দায়ে ডিগ্রি করে কেড়ে নিল, ঠিক আছে। এরপরে যেটা প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে জমিদার উপেনের 2 বিঘা জমি নিতে চেয়েছিল কেন না তার দৈর্ঘ্য প্রস্থ সমান করা ছিল, কোনটার, আম বাগানটার। তো এখানে জমিদার এই যে উত্তরটা দেওয়া হয়েছে সেখানে, ঠিক আছে। এরপরে 6 নম্বরে যে প্রশ্ন হচ্ছে যে এ জগতে সে বেশি চাই, কে বেশি চাই, এ জগতে সে বেশি চায় যার আছে ভুরি, ঠিক আছে, আর অনেক সম্পত্তি আছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে বসতির তলে নয়নের জলে শাক্ত হইল ব্যথা, তো কোনখানে, এখানে কার হয়েছিল এই উক্তিটি, কার, এটা হচ্ছে উপেনের। এরপরে যে প্রশ্ন নিয়ে আছে যে উপেন দেশে কিভাবে ফিরেছিল, সন্ন্যাসী বেশে দেশে ফিরেছিল, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে উপেন রাত দিন কার কথা ভুলতে পারেনি, 2 বিঘা জমির কথা ভুলতে পারেনি। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে ছোট ছোট গ্রামগুলি উপেনের কাছে কেমন মনে হতো, না শান্তির নীড় মনে হতো, ঠিক আছে, শান্তির নীড় মনে হতো। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে কোন স্থানকে
রাখালের খেলার ঘর বলে মনে হয়েছে। তো অম্রকাননকে বা আমের বাগানকে রাখালের খেলার ঘর বলে মনে হয়েছে। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে যে উপেনের হৃদয়ে ব্যথা কোথায় শান্তি পেল, তো সেই আবাল্য পরিচিত সেই আমের গাছটি দেখে তার, যেটা তার ভিটে মাটির মধ্যেই ছিল। আর আম গাছ থেকে পাকা দুইটি আম কোথায় পড়েছিল? আম গাছ থেকে পাকা দুটি আম উপেনের কোলের কাছেই পড়েছিল। মারিয়া খুন করিব এই কথাটি কে কাকে বলেছিল? এই কথাটি জমিদার উপেনকে বলেছিল। এরপরে যে প্রশ্ন নেওয়া আছে সেটা হচ্ছে যে তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, উক্তিটি কে কাকে বলেছে এবং কার উদ্দেশ্যে বলেছিল? ঠিক আছে, তো উক্তিটি উপেনের, ঠিক আছে, জমিদারকে উদ্দেশ্য করে বলেছিল। এরপরে যেটা 16 নম্বর প্রশ্ন নেওয়া আছে যে এ জগতে হাই সে বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। তো এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে 2 বিঘা জমি কবিতা থেকে। তো এই ছিল তোমাদের মোট যতগুলো কবিতা রয়েছে সব কবিতাগুলোর আমরা এমসিকিউ টাইপ আলোচনা করলাম, ঠিক আছে। এছাড়াও তোমাদের এখান থেকে আর বিশেষ কিছু প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি তোমাদের কোনো ডাউট রয়েছে তাহলে সেই আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিবে, ঠিক আছে। আর একটা কথা বলি যে প্রতিটা কবি পরিচয়, মোটামুটি নাম, ঠিক আছে, আর তার পিতার নাম, তার জন্ম মৃত্যু, এগুলো মনে রাখবে। আর কোন কবিতাটি কে লিখেছে, তার সাথে কোন কাব্য থেকে এইটা সংকলিত হয়েছে, এগুলো মনে রাখবে, ঠিক আছে। আর যেটা তোমাদের অন্য যেটা গদ্য বা কাহিনী রয়েছিল, ঠিক আছে, বা প্রবন্ধগুলো, যেমন ভাগীরথী উৎস সন্ধানে, ঘর ও বাহির, বিদ্যাসাগর, পল্লী সাহিত্য, পদ্মা নদীর মাঝি, যদি এগুলো তোমরা টোটাল একটা ভিডিওতেই দেখতে চাও তাহলে দেখবে ওখানে আমার ইউটিউবেই আপলোড করা রয়েছে একটা ভিডিও, যেখানে লেখা রয়েছে যে 100+ এমসিকিউ, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেখে নিবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা শেয়ার করে দেবে সবাইকে।